লাগবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কথা বলবো আমাদের সংখ্যা পদ্ধতির যে প্রথম অংশ ছিল সেই প্রথম অংশের শেষ পার্ট নিয়ে। তো প্রথম অংশের শেষ পার্ট বলতে আমরা যেটা বুঝছিলাম, আমি একটু শুধুমাত্র আমাকে একটু রাস্তাটা দেখাই দেই, রাস্তাটা ধরাই দেই। প্রথমত হচ্ছে এই যে অধ্যায় 3-এর যে শুরুটা করছিলাম, সেই শুরু থেকে আমরা সংখ্যা পদ্ধতি কি, কাকে বলে, কত প্রকার, এটা নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, তো এই সংখ্যা পদ্ধতি থেকে আমরা মোটামুটি ব্যাপক একটা পার্ট করে ফেলছি, এইগুলা করে ফেলছি। সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি, সেগুলো আলোচনা হয়েছে। প্রকাশ কি, কোন সংখ্যা সঠিক কিনা সেটাও আলোচনা হয়ে গেছে। সংখ্যাটা পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা নির্ণয়, সেটাও নির্ণয় করা হয়ে গেছে। তো এত সব কিছু শেষ করার পর আমরা যেটা বুঝতে যাচ্ছি যে সংখ্যা পদ্ধতির একদম শেষে যে কনভার্সন ছিল, রূপান্তর ছিল, এই রূপান্তর পার্টে এসে আমরা থেমে গেছিলাম, বা ওই দিনের জন্য বা ওই পর্যন্ত আমরা কাজ করতে পারিনি আর। তো এরই মধ্যে যে কাজটা হয়েছিল সেটা ছিল যে সংখ্যা পদ্ধতি কত প্রকারের, কি কি, এবং কোন সংখ্যা থেকে কোন সংখ্যা যাওয়া যায়, তার যে প্রসেসটা ছিল সেই প্রসেস নিয়ে আমরা প্রথমত দেখেছিলাম যে সব সংখ্যা থেকে কিভাবে দশমিকে আসা যায়, দশমিক থেকে কিভাবে একটা সংখ্যা তোমার হচ্ছে অন্য সংখ্যায় যাওয়া যায়। এই টাইপের কথাবার্তা শেষ করার পর আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অক্টাল পার্ট থেকে যে অন্যান্য অংশ ছিল, এটা তো ক্লাসেই কথা বলছিলাম। ক্লাসে বলার পাশাপাশিও কিছু কাজ বা কিছু প্রসেস দেখানো হয়নি। এই না দেখানো প্রসেস গুলো আমি এখন দেখাতে যাচ্ছি। তার মানে আমরা এগুলো যেগুলো কথা বলছি এগুলো সব ওকে, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আমরা এবার ওই পার্টটাতে চলে যাব। তো ঠিক আছে, দেখো, আমি গত যে তোমাদের যে বোর্ডটা শেয়ার করেছিলাম সেই বোর্ডটা এই পর্যন্তই ছিল। আমি যদি ভুল কিছু না করি তাহলে সেই জায়গাটা ছিল এরকম। আচ্ছা, তাহলে এই পার্টে দেখেন আমরা যেটা করছিলাম সেটা ছিল এই যে ক্যালকুলেটর পদ্ধতির পর আমরা একটা দশমিক সংখ্যা থেকে কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিতে যাব সেটার যে প্রসেসটা ছিল সেটা নিয়ে কথা বলা হয়ে গেছিল। তো এই জায়গায় আপনারা একটা সিস্টেম দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। লক্ষ্য করেন যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা হচ্ছে দশমিকে। দশমিক এই সংখ্যাটাকে যেতে হবে কিসে, আমাদের একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে হবে। তো আমি এইখানে একটা প্রসেস তোমাদেরকে বাইনারি। দেখিয়েছিলাম, টেকনিক দেখিয়েছিলাম, মনে আছে কিনা আমি একটু রিমাইন্ড করিয়ে দিই। যে দশমিক সংখ্যা থেকে যদি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাই, তাহলে যে সংখ্যাতে যাব তার ভিত্তি যত সেটা নিয়ে কাজ করব। তো আমার এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? আমার এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে, তোমার কত বলো দেখি? আমার এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। তাহলে এখানে মাথায় রাখতে হবে পূর্ণ যে অংশটা আছে এই পূর্ণ অংশটার কাজ করার সময় আমাকে এই 2 দ্বারা ভাগ করে করে যেতে হবে, এবং ভিত্তির চেয়ে ছোট যেগুলো অঙ্ক থাকবে সেগুলো আলাদা সাজাতে হবে। তার মানে এই যে অঙ্কগুলো সাজাচ্ছি এইগুলো সাজিয়ে সাজিয়ে রাখতে হবে, ঠিক আছে। অপরদিকে যে ভগ্নাংশটা আছে, অর্থাৎ এটার স্টেপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পূর্ণ অংশের ক্ষেত্রে আর একটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে ভিত্তি দ্বারা গুণ করে করে পূর্ণ অংশগুলোকে সামনের দিকে আলাদা করে সাজাবো, মানে হচ্ছে এইগুলো। এরপর আমরা এই পুরো প্রসেসটাকে একটা সুন্দর ওয়েতে সাজিয়ে ফেলবো। সাজালেই আমাদের কি হয়ে যাবে, এখানকার পুরো অংশটা বের করে ফেলতে পারবো আমরা। তো এইটার প্রসেসটা আমরা একটু ক্লিয়ার করি। দেখো, সংখ্যাটা আছে আমার 93.625, এর ভিত্তি দেওয়া আছে 10। এটাকে যেতে হবে বাইনারিতে। তো বাইনারিতে যাওয়ার জন্য আমরা যেটা প্রসেস অবলম্বন করি বা এর আগেও যেটা জেনেছি সেটা ছিল এরকম। 93 কে 93 কে আগে আমরা কি করব, এই 93 কে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে একবারে যদি না পারি তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে ভাগ করতে হবে, ঠিক আছে। ভেঙে ভেঙে ভাগ বলতে কেমন ভাগ করতে হবে, যে 93 এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 46। 46 দুগুণ 92, অতিরিক্ত থাকে 1, এই অতিরিক্ত একটার এখানে সাইড করে রাখতে হবে। আবার আমি যদি বলি যে এইটা পার্ট এখান থেকে এই পার্টটা মুছে ফেলি, তাহলে সহজ হয়ে যাবে। দেখো, আমি ভাগ করলাম কত দিয়ে, ভাগ করলাম এখানে 2 দিয়ে। 2 দিয়ে কাকে ভাগ করলাম, 93 কে। ভাগ করলে কত আসতেছে, 46। কারণ 46 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 92 হয়। তাহলে অতিরিক্ত থাকে কি, 1। এই অতিরিক্ত একটাকে এখানে সাজিয়ে রেখেছি। সবাই মনে হয় বুঝছি। এবার আমার যে 46 আসলো সেই 46টাকে আবার আমি 2 দিয়ে ভাগ করব। এবার 23 দুগুণ 46, একদম পয়েন্টে পয়েন্টে মিলে যায়। তো 23 46 কে যখন
আমি 2 দিয়ে ভাগ করব, তখন 23 দুগুণ 46, তার মানে ভাগশেষটা কত? 46 যদি মিলে যায় ভাগশেষটা 0, এই জিরোটাই এই জায়গাটা রাখতেছি। তার মানে অতিরিক্ত যে জায়গাটা থাকবে, অতিরিক্ত যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে রাখতে হবে। এভাবে আমি পুরো জিনিসটাকে সাজিয়ে ফেলবো। কতক্ষণ পর্যন্ত ভাগশেষ করে যাব? যতক্ষণ পর্যন্ত না আমার শেষে শূন্য আসে। শেষে যে শূন্যের ইন্ডেক্সিংটা, এটাও অনেকে গোজামিল দিয়ে মিলিয়ে দেয়, তো ওইটা আসলে উচিত না। সেটাকে একদম সলিড স্টেটে মিলাই দেওয়া দরকার। তো আমি চিন্তা করবো সেটাকে মিলাই দেওয়ার। দেখো, শেষে ভাগ করতে করতে একটা সময় গিয়ে, মনে করে এখানে শেষে 2 আছে, এইখানে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 এককে 2, তাহলে শেষে কি থাকলো? মিলে যাওয়ার কারণে থাকলো 0। এই যে এক সংখ্যাটা আছে, এই এক সংখ্যাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তো 2 এককে 2 যদি আমি 1 দিয়েও দিতাম, তারপরেও কিন্তু এখানে 2 থাকতো। তো যেটা কিনা একের চেয়ে অনেক বড়, তাই অঙ্কটাকে এভাবে কাজ করানো যাবে না। এই জায়গার যে প্রসেসটা সেটা হচ্ছে, তোমাদের এই 2 কে 1 দিয়ে গুণ না করে 2 কে 0 দিয়ে গুণ করতে হবে। 2 শূন্যের শূন্য, 1 থেকে কত বাদ দিলে শূন্য হয়? 1 থেকে 1 বাদ দিলে শূন্য হয়। তাই আমি 1 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফলটা হবে আমার কি? 0। 2 শূন্যের শূন্য, ভাগশেষ থাকবে কি বলেন দেখি? 1। এই জন্য এই ভাগশেষটা আমি 1 কে এই জায়গায় রেখেছি এবং এই জিরোটাকে আমি এই জায়গাটায় দিয়েছি। আশা করি কথাটা বুঝতে পারছেন সবাই। একটু অ্যানাউন্স করেন ঠিক আছে কিনা। জি ঠিক আছে। সামনের দিকে মুভ করবো তাহলে। তাহলে আমি এই সংখ্যাটাকে যদি এই অবস্থায়, যদি আমার এই ভগ্নাংশ না স্যার থাকতো। জি স্যার, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি বুঝতে পারতেছো বস? ইয়েস স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারছো জেনে খুশি হলাম। তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি একটু সাজিয়ে লিখি, তোমরা কেউ একটু এই সংখ্যাটা পড়বা কি? কেমন হবে? প্রথমে হবে জিরো, তো কোনো ভ্যালু নাই তাই এটা হবে না। তাহলে প্রথমে দিতে হবে 1, 1 দিলাম। তারপরে কত হবে? 0। 0 1 এরপর 0 হবে কত? 1 0 1। হ্যাঁ, তারপরে হবে 1 0 1, 1। তারপরে 1, এরপরে কি হবে বলো দেখি? 0, এরপরে হবে কি বলো দেখি? 1। দ্যাট মিনস 0 এইটা হচ্ছে আমার এই সংখ্যাটা। যদি আমার পূর্ণ অংশ থাকতো যে শুধুমাত্র 93, এই 93 এর পর আর কোনো কিছু দেয়া নাই, জাস্ট থাকতো ডেসিমেল, এই সংখ্যাটার পর হোয়াট চিহ্ন দেওয়ার পর এখানে বলতো যে 2, দ্যাট মিনস এই সংখ্যাটা কত হবে বাইনারিতে? তাহলে আমার অ্যান্সারটা কত হতো? এই সংখ্যাটা হতো 10110001। আমার কথাটা মনে হয় তোমাদের কান পর্যন্ত গেছে। আমি এটা মিশাই দিলাম যে এটা আমার আর দরকার না। তোমরা এখন দেখলেই বুঝতে পারবা কিভাবে এই সংখ্যাটা গঠিত হয়েছে। এখন আসো এর পরের যে পার্টটা ছিল, যে কিছু বলবো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকবে। কোশ্চেন এডিশনের সময় সবকিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র তোমাদের যে প্রশ্নটা হচ্ছে মার্ক হবে 1, ঠিক আছে? ব্যাচ হবে জেনারেল। কারণ আইসিটি এটা দিয়ে এই যে যে ব্যাচটা চলছে এই ব্যাচের এদের পরীক্ষা নিতে হবে, যে দুই একজনে থাক তাদের অন্তত পড়াশোনায় রাখতে হবে অল টাইম। ওকে, ঠিক আছে, করো তুমি। হ্যাঁ, আচ্ছা দেখো, তোমাদের এই যে পরবর্তী যে অংশটা আছে, এই পরবর্তী অংশটাকে নিয়ে একটু কথা বলতে হবে কিভাবে এইটা আসলো। তো প্রথমত তোমরা দেখো যে এই জায়গাটায় ভগ্নাংশটা আমরা এই ঘরে লিখছি। এই যে এইটা 0.625 হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, কালারটা গ্রেডিং এর কারণে ভুলে যাচ্ছি, এইটা অন্যভাবে দেওয়ার চেষ্টা করি। এইটা হলুদ কালার দিলে এটা বোঝাই যাবে না, আমি একটু ব্লু কালার দিই। তাহলে এই জিনিসটা হচ্ছে কি বলো দেখি? আমার সংখ্যাটা আমি একটু বড় করে নিলাম। তো এই যে আমার 0.625 এর সামনে কোনো জিরো দেওয়া ছিল কিন্তু দেইনি, মানে নাই, দিলেও যা না দিলেও তাই। এই 0.625 কে আমি গুণ করছি কত দিয়ে? 2 দিয়ে। গুণ করলে কত হয় দেখেন, এই গুণটা সবাই যেটা করবে সেটা হচ্ছে 5 দুগুণ 10 শূন্য, হাতে বাকি 1, 2 দুগুণ 4 আর একে 5, 6 দুগুণ 12, এভাবে করবে। আপনারা এভাবে গুণ করবেন না। কি করবেন? 625 কে একবারে 2 দিয়ে গুণ করেন। 625 দুগুণ কত হয়? 625 দুগুণ 6 দুগুণ 1200 আর 25 দুগুণ 50, তার মানে 1250। কত ঘর আগে দশমিক আছে? 3 ঘর আগে। 3 ঘর আগে দশমিক বিন্দুটা বসিয়ে দিবেন, অর্থাৎ এটা 1.250। এখন লক্ষণীয় বিষয় হলো এই পুরো সংখ্যাটার আমার পূর্ণ অংশে কত আছে আর ভগ্নাংশে কত আছে। এখানে দেখেন পূর্ণ অংশে আছে 1 আর ভগ্নাংশে আছে কত বলেন দেখি? 250। এই অংশটার আমার এই পূর্ণ অংশে যা আছে, এই পূর্ণ অংশের এইটুকু সংখ্যা একদম সামনে এসে বসবে, আর এই ভগ্নাংশ যে 0.250 আছে সেইটা এই জায়গায় এসে বসবে। আমি একদম রেড কালার এবং গ্রিন কালার দিয়ে এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে শীটটা পড়লে অন্য কোনো ভাবে তাকে আর কমপ্লেক্সিটি ফিল করতে না হয়। আচ্ছা, এখন কিছু কিছু প্রশ্ন আছে, স্যার এই যে একটা বর্ডার বক্স দেয়া আছে, এই বক্সটা করে কি দেওয়ার দরকার আছে?
অ্যান্সার হচ্ছে না, এরকম কোনো বক্সের দরকার নাই। শুধুমাত্র সংখ্যাটা লিখে এই যে এই টানটা থাকবে এবং এই একটা টান দিবেন, যার এইদিকে হবে পূর্ণ অংশ, এইদিকে হবে ভগ্নাংশ। এভাবেই কাজটা করলেই আশা করছি একদম সুন্দর হয়ে যাবে। এখন প্রশ্ন হলো আরেকটা, স্যার এভাবে তো গুণ করে করে যাচ্ছি, তা কতক্ষণ পর্যন্ত গুণ করে করে যাব? প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার যেখানে গিয়ে শূন্য মিলবে সেই পর্যন্ত আপনাকে গুণ করে যেতে হবে। যেমন আমি এখানে 625 দিয়ে গুণ গুণ করে কত পাইছি, 1250। এর একটাকে সামনে নিয়ে আসছি, 250টাকে পেছনে রাখছি। আবার তাকে 2 দিয়ে গুণ করে হবে 0.50। এখানে জিরোটাকে সামনে নিয়ে আসছি এবং এই 500টাকে এই জায়গাটায় নিয়ে আসছি। এই 500 যেটা আছে তাকে আবার গুণ করছি কত দ্বারা, 2 দ্বারা। করলে কি হবে, 1000। তখন এই একটাকে সামনে নিয়ে আসছি এবং 2 দ্বারা আবার ওই 0.00 গুলোকে এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গায় 00 নিয়ে আসা মানেই হচ্ছে কাজ শেষ, আর গুণ করার দরকার নাই। তবে এনি হাউ, যদি ইচ্ছা চলে, মন চায় যে আরেকবার গুণ করে দেখি, তো গুণ করলে তো সব 000, তার মানে অনন্তকাল যাবত এটা জিরো এবং এইগুলো জিরো আসতে থাকবে। যার অর্থ দাঁড়াচ্ছে এই, যে আপনি অনন্তকাল যাবত গুণ করলেও সেটার আর কোনো ভ্যালু এখানে এক্সিকিউট হবে না, অর্থাৎ তার মূল্য নেই। যেহেতু তার মূল্য নেই, তাহলে আর অতিরিক্ত গুণ করার কোনো প্রশ্নই আসে না। এখন হচ্ছে এইটা যে আমরা বের করলাম, এটা বুঝছি না, সবকিছুই ক্লিয়ার। এখন এটার অ্যান্সারটা কত হবে, এই অ্যান্সারটা নিয়ে আমরা একটু কথা বলবো। শুনেন, এইখানে অ্যান্সারটা হবে, এইখানে অ্যান্সারটা হবে এই যে আমার এমএসবি এবং এলএসবি নামে একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। যে কোনো বাইনারি সংখ্যা তৈরির সময় এটাকে বিট বলতে হয়, তাই এটা এমএসবি। কিন্তু অন্য কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই বি বলা হয় না, তখন বলতে হয় এমএসডি, দ্যাট মিনস মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এলএসবিটা তখন হয়ে যায় এলএসডি, দ্যাট মিনস লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো অঙ্কগুলোর ক্ষেত্রে আমার এইগুলো যেহেতু হচ্ছে সবগুলো হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যা এবং এগুলো সব হচ্ছে পূর্ণাংশ সংখ্যা, এর মাঝখানটাতে থাকবে হচ্ছে দশমিক বিন্দু। তাহলে সাজানোর সময় আমি এই দিক থেকে শুরু করে এই দিকে গিয়ে দশমিক বিন্দু দিয়ে তারপরের গুলো এইভাবে সাজাবো। তার মানে এটা যদি আমি সঠিক মানটা লিখি, ভ্যালুটা লিখি, তাহলে এর ভ্যালুটা আমি কি লিখতে পারি সেটা একটু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে, এটা একটু দেখাবো। সেটা হচ্ছে, আমি যদি চাই যে এখানে আমার ভ্যালুটাতে দেখেন এই দিক থেকে শুরু করি, শুরু করলে কি আছে, প্রথমে ভ্যালু কত, 1। তাহলে আমি লিখবো আগে 1, তারপর আছে 0, এই জিরোটাকে এখানে লিখতে হবে 0। এরপর কত আছে 1, তাহলে এখানে দিব হচ্ছে 1। তারপর কত আছে, 3টা 1 চলছে এখানে টানা। তারপর কত হচ্ছে 0, এরপর হচ্ছে কি 1। এরপর কি আসবে, এরপর আসবে এই দশমিক বিন্দুটা, তার মানে দশমিক বিন্দু ঠিক থাকলো। এরপর কি হবে, দশমিক বিন্দুর পর এইটা লিখবো, তার মানে কি 101, তার মানে 101। এই যে পুরো সংখ্যাটা দিলাম, এইটা হচ্ছে এর বাইনারি ভ্যালু। এই অর্থটাকে এখানে লিখে দেওয়া আছে। তার মানে আমি একটা সংখ্যা থাকলে এখন যে কোনো সংখ্যা, মানে যে কোনো ধরনের সংখ্যা থাকলে তাকে বাইনারিতে নিয়ে যেতে পারবো, আবার দশমিক সংখ্যা থেকে অক্টালে যেতে পারবো। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেই, সংখ্যাটা বাইনারি আছে জন্য আমি 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি। যদি এনি হাউ সংখ্যাটা অক্টাল হতো তাহলে কত দিয়ে কাজ করতাম? 8 দিয়ে। 8 দিয়ে কাজ করতাম। যদি সংখ্যাটা হেক্সাডেসিমেল হতো তাহলে কত দিয়ে কাজ করতাম? যদি সংখ্যাটা হেক্সাডেসিমেল হতো 16 তাহলে কত দিয়ে। দিয়ে কাজ করাতাম? তাহলে অবশ্যই সেটাকে 16 দিয়ে কাজ 16 দিয়ে। করাতাম, ঠিক আছে? কেন? কারণ হেক্সাডেসিমেল সংখ্যায় কাজ করার জন্য 16 দিয়ে কাজ করতে হয়, বা সংখ্যাটা 16 ভিত্তিক। এবং আমরা এখানে স্পষ্ট করে একটা কথা বলেছি, যেমন এই জায়গাটায় দেয়া আছে যে যখন কোন সংখ্যা থেকে, দশমিক সংখ্যা থেকে কোন সংখ্যায় যাব, তাহলে যে সংখ্যাতে যাব তার ভিত্তি নিয়ে কাজ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেই ভিত্তি দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে ভিত্তি দ্বারা গুণ করতে হবে। ভাগ করে অতিরিক্ত বা ভিত্তির চেয়ে ছোট সংখ্যাগুলোকে আলাদা সাজাইতে হবে, এই যে এগুলো সাজাইছি। এবং গুণ করার সময় পূর্ণ অংশগুলো সামনের দিকে রাখতে হবে, এই যে আমরা সামনের দিকে রাখছি। পরবর্তীতে এসে এদিক থেকে ভ্যালু বের করে মাঝখানে দশমিক বিন্দু, এরপর এদিকে সাজিয়ে দিব, একদম ঝাক্কাসলে যে কোনো সংখ্যার রূপান্তর হয়ে যাবে। বিশেষ করে গ নম্বরের প্রশ্ন এবং ঘ নম্বরের প্রশ্নে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক এবং ট্রিক্স। কথাটা মনে হয় মাথায় ঢুকছে, আশা করি। ওকে, এইটা হওয়ার পর আমি আরেকটা অংশ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা ক্যালকুলেটর টেস্ট কিভাবে করতে পারি। ক্যালকুলেটর টেস্টের যে পোর্শনটা ছিল, এটা হচ্ছে এই অংশটা। এটা যদি আপনি খাতা থেকে স্ক্যান করেন, ঠিক আছে, স্ক্যান করলে আপনি এই জায়গাটায় একটা কিউআর কোড পাবেন। এই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনাকে একটা অ্যাপসে নিয়ে যাবে, সেই অ্যাপসটা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওই লিঙ্কে ঢুকে যখন আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, তখন আপনার কাছ থেকে কোনো চার্জ চাবে না।
আর আমি মনে হয় এর আগে আপনাদের এই ক্যালকুলেটর টেস্ট সফটওয়্যারটা দিয়েছিলাম মোবাইল ফোনে। যদি দিয়ে থাকি তাহলে আর নতুন করে এটা নিয়ে কোনো কাজ করার দরকার পড়বে না। আচ্ছা, পরের যে অংশটা আছে এটা হচ্ছে হৃদয় ভাইয়ের জাদু। হৃদয় ভাই এখানে কিভাবে কাজটা করছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। কিভাবে আসবে এই সংখ্যা পদ্ধতিটা, ঠিক আছে? কিভাবে আসবে এই সংখ্যা পদ্ধতিটা একটু এখান থেকে কথা বলতে হবে। দেখেন, আমি এখানে কি দেখানোর চেষ্টা করেছি। মূলত আমাদের সংখ্যার গঠন শৈলীটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আপনার গঠন শৈলী বলতে কোনো একটা সংখ্যা পদ্ধতি যত ভিত্তি নিয়ে তৈরি হয়, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি যত, সংখ্যাটা সামনের দিকে তত গুণ করে করে আগায়। আর কোনোটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটা মনে করো যে যত ভিত্তি, দশমিক বিন্দুর পরে যেতে গেলে সেটা তত ভাগ করে করে আগায়। এখন তোমাকে যদি একটা সংখ্যা দেওয়ার পর, দশমিক সংখ্যা দেওয়ার পর বলে যে এই সংখ্যাটার বাইনারি ভ্যালু কত, তুমি এক নিমিষে সেটাকে বলে দিতে পারবে এর বাইনারি ভ্যালুটা কত। কিভাবে? দেখো, প্রথমত বাইনারি যদি বলে, বাইনারির ভ্যালুগুলো আগে গুণ করে নাও, ঠিক আছে? নিয়ে চিন্তা করো কিভাবে হয়। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমত মনে করো মাঝখানে দশমিক বিন্দু, দশমিক বিন্দুর আগে হবে এক, একের পর এর ডাবল, যেহেতু বাইনারি ভিত্তি দুই তাহলে দ্বিগুণ করে করে আগাবে। তাহলে একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চার দুগুণ আট, আট দুগুণ ষোলো, ষোলো দুগুণ বত্রিশ, বত্রিশ দুগুণ চৌষট্টি। এভাবে ডট 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 করে করে সেটা আগাতেই থাকবে। এই দিকটাতে সংখ্যাটা আগাতেই থাকবে, ঠিক আছে? এখন পরে যে দশমিক বিন্দুর পরের দিকে যাই, তাহলে এই পরের দিকে কি হবে? এই এককে তুমি দুই দ্বারা ভাগ করে করে আগাও। এককে দুই দ্বারা ভাগ করলে কত হয়? আমি ক্লাসে বলেছিলাম, এককে দুই দ্বারা ভাগ করলে কত হয়? 0.500। এইটাকে আরো দুই ভাগ করলে কত হয়? 0.250। এইটাকে যদি আরো ভাগ করি তাহলে কত হবে? 0.0625। 0.0625, ঠিক আছে না? এখন দেখেন, আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে জিজ্ঞেস করছে যে 93.625 ভিত্তি আছে 10, এটা এটা মানে এটার মানটা কত হবে, ঠিক আছে? প্রশ্নটা এই জায়গায় করছে। এখন দেখেন, আমরা একটা স্পেশাল ট্রিক্স এর মাধ্যমে এটাকে করতে পারি। সেটা কি? আহ যদি বলি যে বলেন তো, এইখানে আমার যে ভ্যালুগুলো আছে এদের মধ্যে কত কত যোগ করলে, উপরে আপনার মান দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। লেআউটটা হচ্ছে এই লেআউটটা, এই যে লেআউট প্যানেলটা দিয়েছি, সেই লেআউট প্যানেলটার দিকে তাকান, ঠিক আছে? তাকালে দেখবেন যে এইখানে আমি কি করছি। প্রথমত একটা ফাঁকা জায়গা দিয়েছি, এটা হচ্ছে দশমিক বিন্দুটা। এই দশমিক বিন্দুর সামনের দিকে আছে এক, একের পর দুই, দুইয়ের ডাবল চার, চার দুগুণ আট, আট দুগুণ ষোলো, ষোলো দুগুণ বত্রিশ। দ্যাট মিন সংখ্যাটা এইভাবে আগিয়ে গেছে। এখন এটার মধ্যে কত কত যোগ করলে আমার এটা 93 মিলে যায়। আচ্ছা, এইটার একটা স্পেশাল ট্রিক্স আছে, তুমি কত থেকে শুরু করবা। দেখো, এই যে ডাবল ডাবল করে যে এদিকে আগাচ্ছে, এই আগানোর সময় তোমার যে পয়েন্টটাতে আগালে তোমার এইটা মোটামুটি ওই 93 বা তার চেয়ে ছোট হয় সেটা নিতে হবে। তাহলে 64, 64 চেয়ে দ্বিগুণ হচ্ছে 128। 93 তো 128-এর থেকে ছোট, তাহলে নিশ্চিত এই 128 লাগবে না। এই 128 লাগবে না, এটা বাদ। তাহলে 64-কে নিতে হবে। 64-র সাথে কত যোগ করলে 93 হয়, বা তার পরেরটা যোগ করলে কত হয়? 64-র সাথে তার পরেরটা যোগ করলে দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি কত হচ্ছিল? 96 হচ্ছিল, যেটা কিনা 93 চেয়ে বড়। তাহলে এই জিনিসটাও নেওয়া যাবে না, মানে এই 32 নেওয়া যাবে না। তাহলে 64-র সাথে কত নিতে হবে? তাহলে কোনটা কোনটা নিলাম আমি একটু সিলেক্ট করে নেই। তাহলে প্রথমত সিলেক্ট করলাম কাকে? 64টাকে। তারপর সিলেক্ট করলাম কাকে? আহ এই 32-কে সিলেক্ট করে নিই। তারপর কাকে সিলেক্ট করলাম? সিলেক্ট করলাম হচ্ছে আমার এই 16-কে, ঠিক আছে? এখন 64 আর 16 যোগ করলে কত হয়? 6 4 10, তো বুঝতেই পারতেছি যে এখানে 70 80। এখন এটার সাথে আর কত কত যোগ করতে হবে? 70-এর সাথে 80-র সাথে 8 যোগ করলে কত হয়? 80-র সাথে 8 যোগ করলে 88। 88-র সাথে 4 যোগ করলে কত হয়? এটা হয় 92। আর 2 হলে হয় 94। তাহলে এই 2 নেওয়া যাবে না, তারপর নিতে হবে 1, এই হলো 93। তাহলে যে যে সংখ্যাগুলো নিলে আমার 93 মিলে যায়, সেই সেই সংখ্যাগুলো নিতে হবে 1, আর বাকি সব সংখ্যা রাখতে হবে 0। তাহলে 64 নিয়েছি তাই 64টা 1, 16 নিয়েছি 16টা 1, 8 নিয়েছি 8-এরটা 1, 4 নিয়েছি 4-এরটা 1, 1 নিয়েছি 1-এরটা হচ্ছে 1। অর্থাৎ আমার এরই মাঝে নেয়া লাগেনি হচ্ছে কত? 32, তাই এইটা হচ্ছে 0। নেয়া লাগেনি হচ্ছে 2, তাই এইটা হচ্ছে কি 0। ক্লিয়ার? ওকে। এরপরের যে ভগ্নাংশ পার্টটা সেটা আরো খুব সহজ এবং ম্যাজিক্যাল ওয়েতে এটা শেষ হয়ে যায়। দেখো, আমি যদি বলি যে এখানে 625 মিলাতে হবে, তো একটা হচ্ছে 500, একটা 250, একটা 125, একটা হচ্ছে 0.625। এদের মধ্যে কত কত যোগ করলে 625 মিলে যায়? তো আমি ডেফিনেটলি বুঝতে পারতেছি যে এই 500 আর 125 এই দুইটা যোগ করলে
আমার 625 মিলে যায়, রাইট? তো এই 500টা অন থাকতে হবে আর 625 ডিজিটটা অন থাকতে হবে, বাকি সবগুলো কি থাকতে হবে? অফ থাকতে হবে, অফ রাখতে হবে। সো এটার অ্যান্সারে আমরা বুঝতে পারতেছি যে এইটা অন থাকবে, কিন্তু এইটা অফ থাকবে, এইটা অন থাকবে, দ্যাট মিনস 101। তার মানে আমি কিন্তু এখান থেকে সংখ্যাটাকে বের করে ফেলতে পারলাম। এবং কিভাবে বুঝতে পারবো যে কোনটা কোনটা যোগ করলে 93 মিলে যায়, ওইটা এটা অন থাকবে, আর কোনটা কোনটা যোগ করলে 625 মিলে যায়, সেটা সেটা অন থাকবে। এবার টেনশন নাই, সব এক নিমিষে হয়ে যাবে। এই জন্য আমি এই পার্টটাকে এরকম করে দিয়েছি তোমাদের সামনে, যে এই দেখো, যে যখন তুমি 93 মানটা বের করতেছো তখন 93 মানটাকে জাজ করা এদের সাথে, জাজ করা দেখলাম যে 128টা 93 চেয়ে বড়। তার মানে ওই সংখ্যা মানে, সরি, ওই সংখ্যা মানে হচ্ছে 93 এর চেয়ে বড় হলে তার আর দরকার নাই, এখানে কেটে গেছে, মানে এটা বাদ দিতে হবে, তার চেয়ে ছোটগুলো আসতে হবে। আবার এইদিকে একটা অংশ দেখো, এই যে আমি লাল করে দিয়েছি যে অংশটাতে, এই অংশটা তার দিয়ে তাকাও, যে টেনশন নাই, সব ভগ্নাংশের যোগফল একের বেশি কখনোই হবে না। সুতরাং 93 যে হয়েছে, এরপর এলে সব ভগ্নাংশ যোগ করলে কখনোই একের বেশি হবে না, মানে কি 94 হবে না, তার মানে 93 দশমিক সামথিং হবে। এবং এদের মধ্যে যেটা যেটা যোগ করলে তোমার 625 মিলে যায়, সেটাকে অন রাখতে হবে, যেটা দরকার নেই সেটাকে ক্রস অর্থাৎ জিরো রাখতে হবে। এভাবে তোমরা সহজেই একটা সংখ্যার ফলাফল বের করতে পারো। এবং ফিজিক্যাল ক্লাসে যদি আসতে পারতে, আমি তোমাদেরকে এটাকে আরো সুন্দর করে ডাইনামিক্যালি একটু দেখাই দিতাম। ঠিক আছে? যেহেতু সেই সুযোগ আর হচ্ছে না বা তোমরা পাচ্ছ না, যদি এরপরও কখনো সেই সময় সুযোগ হয় তোমাদের সাথে সাক্ষাৎ করার, আই উইল ট্রাই উইথ মাই বেস্ট, তোমাদেরকে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন তোমাদের জন্য যে প্রশ্ন আমার সেটা হচ্ছে, তোমরা কেউ একজন বলো দেখি, আমি এখানে 2 গুণ করে করে আগাইছি কেন? কারণ এই সংখ্যাটা ছিল বাইনারিতে। এখন যদি আমার এই সংখ্যাটা দশমিকে হতো, তাহলে কত গুণ করে করে আগাইতাম? কত গুণ করে করে আগাইতাম? 10। কি নাই কেউ? 10 গুণ করে আগাইতাম। কত গুণ করে করে আগাইতাম? 10 গুণ করে আগাইতাম। আচ্ছা, এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা দশ হয়, গুণ সংখ্যাটা দশমিক হইলো না বাইনারি হইলো না, সংখ্যাটা আছে হচ্ছে মনে করো যে তোমার এটা তোমার আছে অক্টালে, অক্টালে থাকলে আমি কত গুণ করে করে আগাইতাম? 8। অক্টালে থাকলে আমি 8 গুণ করে করে আগাইতাম। কত গুণ করে আগাইতাম? 8 গুণ। তখন এই যে দেখো, 8। হ্যাঁ, এই জায়গাটা যেটা কাজ করছে এটা 1 ছিল, এই জায়গাটা আমি 1-এ রাখতাম, কিন্তু তার সামনেটা কত হইতো? এই জায়গাটাকে আমি বলতাম হচ্ছে কত, এটা ছিল 8। এরপরটা কি হতো? 8 8 64, তারপরটা কি হতো? 8 64 হচ্ছে কত? 512। এরকম করে ধীরে ধীরে আগাইতাম, আর এইদিকে ভাগ করে করে আগাইতাম। ঠিক আছে? তাহলে এইদিকে সব গুণ করে হবে, এইদিকে সব ভাগ করে করে হবে। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝছো? জি, বুঝতে পারছি। আমার মানে ক্লাসে কে কে আছে? আমার কথা ক্লাসে হচ্ছে, কে কে আছে? যে কোনো হ্যাঁ, সংখ্যা আমরা বাইনারিতে রূপান্তর করতে পারবো। জি স্যার আছি। ক্লাসে কে কে আছো? সবাই আছো? স্যার স্যার আছি। আয় হ্যাঁ, আয় 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 আসি। আচ্ছা, আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি যে জায়গাটা দেখাতে চাচ্ছি তোমাদেরকে, জি স্যার। কি লেখা আছে পড়ো দেখি। ওই সংখ্যা মানে 93 এর চেয়ে বেশি হলে আর 93 এর চেয়ে এই সংখ্যাটা, এই যে দরকার নেই। 128 যদি বেশি হয় তাহলে কি ওই সংখ্যাটার দরকার নাই, আর তাহলে তার ছোটগুলোকে নিয়ে যোগ করতে হবে। আর এইদিকে এসে বলছিলাম যেটা, যে 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 সংখ্যাগুলো যোগ করলে আমার কি হয়, 101 মিলে যায়, সেই সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আশা করছি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, এবং তোমরা আমি যে শীটটা দিয়েছি এটা সুন্দর করে ধরে ধরে কাজ করবা। ঠিক আছে? আমি কিন্তু মাঝে মাঝে ক্লাসে তোমরা যে কয়জন আসো, যে 2 1 জন আসো, এরকম করে প্রশ্ন ধরবো তোমাদেরকে, আরো ছোট করে নিব, নিয়ে বলবো, বলেন এইটা আছে, এইটা 1 দ্বারা গুণ হচ্ছে, তার আগেরটা কি 2, 2 দুগুণ কত 4, 4 দুগুণ কত 4, এভাবে কিন্তু প্রশ্ন ধরবো, ধরে ধরে কাজ করবো। ঠিক আছে? কারণ আমার ক্লাস মানে হবে একটা অন্যরকম ক্লাস। তুমি যেন ক্লাসে থেকেই এটা রিয়েল ফিল পাচ্ছ যে আমি এই পড়া তো পড়ছি। হ্যাঁ, ওকে। এখন আমরা তার নেক্সট পার্টে চলে যাই। এই পাতাটা যখন আমাদের কমপ্লিটলি হয়ে যাবে, ঠিক আছে, কমপ্লিটলি হয়ে যাবে বলতে কি হয়ে গেছে, আমরা এখন এটা এ টু জেড সব বুঝতে পারলাম, যে এই অধ্যায় এই পাতাটাতে আমাদের কি কি পড়ার ছিল। সেটা ছিল এরকম, যে প্রথমত আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে শুরু করে সব এখানে দেখতে পাইছিলাম। তো দেন হচ্ছে এখান থেকে আর রূপান্তর নিয়ে আমরা কথা বলছি। রূপান্তরের পর আমরা চলে গেছি হচ্ছে এই যে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়া। বাইনারি হলে এটা 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি। অক্টাল হলে এটা 8 দিয়ে গুণ করতাম, 8 দিয়ে ভাগ করতাম। হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে ভাগ করতাম, 16 দিয়ে গুণ করতাম। শেষে আমরা একটা জাদু বা ম্যাজিক ট্রিক্সও শিখলাম,
ক্লাসে হলে আরো ভালো হতো, এটা বলছি। এখন আসবো এর পরবর্তী যে পার্টটা আছে। এর পরবর্তী পার্টে আছে এমসিকিউ মেথড। মানে হচ্ছে আপনি কিভাবে 30 সেকেন্ডে এটার এমসিকিউটা টেস্ট করবেন, এইটা একটা বুদ্ধি আছে। ঠিক আছে, আমি কি বুদ্ধিটা দিব? ক্লাসে কয়জন আছো? জি দিয়ে দেন। ক্লাস 4 জন আছো, আচ্ছা। দেখো, আমি এইখানে একটা কৌশল তোমাদেরকে দিয়ে দেই, যদি আমি প্রশ্নটা মাত্র করে আসলাম হয়। স্যার। হ্যাঁ, আমি দেখো একটা এমসিকিউ মেথড দিচ্ছি, যে তোমার এইরকম একটা প্রশ্ন দিয়েছে যে 96 পয়েন্ট, একটু তাকাও। প্রশ্ন দিয়েছে 93.625 ইজ ইকুয়াল টু বাইনারিতে সংখ্যাটা কত। তো এইটা তো তোমার অঙ্ক করে আসতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে, তাই না? কিন্তু আমার কাছে এত সময় নাই, আমার কাছে এই লম্বা সময় নাই। তাহলে আমি কিভাবে উইদিন দ্য ন্যানো সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ডের মধ্যে বলে দিতে পারি যে এর উত্তরটা এইটাই হবে, এটাই কনফার্ম। সেটা একটা বিশেষ ট্রিক্স আছে, শোনো। প্রথমত, এই 93 মানে 93 যে সংখ্যাটা আছে, এটাকে 2 দিয়ে কি করবেন, ভাগ করবেন। ভাগ করলে এটা কি জোর না বেজোর? বেজোর। তাহলে এখানে ভাগ 46 দুগুণ 93 হয়ে যায়, মানে 92 হয়ে যায়। অতিরিক্ত থাকে 1। দেখেন, এই যে অবজেক্টিভ গুলো থাকবে, এখানে একটা আছে, আরো থাকতে পারে। কোন অপশনে দশমিক বিন্দুর পরের অঙ্কটাই 1 আছে? যার 1 আছে মিলায় দেখেন বাকি তিনটের সাথে। যদি বাকি তিনটে দশমিক বিন্দুর পর একটা 0 থাকে, দশমিক বিন্দুর পর একটা 0 থাকে, মানে বাকি সবগুলো যদি 0 থাকে, তাহলে নিশ্চিত এইটা আছে 1। সুতরাং দেখার দরকার নাই। অ্যান্সার কত হবে বলো দেখি? অ্যান্সার হবে তোমার এই সংখ্যাটাই, অর্থাৎ এই 10101, এটা। কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে সবগুলা ডিজিট এই দশমিক বিন্দুর সামনে 0 নাই, সেক্ষেত্রে দেখা যায় যে 0-এর সামনে কারো 1 আছে, আরো 1 আছে, তাহলে তখন মিলাবো কি? এইবার কি হলো আমার এখানে, আমি যেটা পাইলাম সেটা হচ্ছে যে 93 কে আমরা 46 দিয়ে